আইসিটি পরীক্ষায় সবাই যেসব চ্যাপ্টার পড়ে যায় ওইগুলো হইতেছে চ্যাপ্টার 3, 4, 5। কেউই না আসলে প্রথম দিকের চ্যাপ্টারগুলো পড়তেই চায় না, কারণ ওখানে তথ্যমূলক বিষয়গুলো বেশি থাকে। খুব ভালো হতো না যদি এরকম তথ্যমূলক চ্যাপ্টারগুলো ওয়াশরুমে বসে শেষ করে ফেলা যায়। বুঝলাম না তাহলে সিএম আছে কেন? করতে হবে, নকল আর হবে না। ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা চেষ্টা করবো যাতে সিকিউ এমসিকিউ সব কিছু কমন ফেলানো যায়, কোনো কিছুই বাদ যাবে না, একটা এমসিকিউ যাতে বাদ না যায় এইভাবে পড়ানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। তো চলো শুরু করি। আয়া এই জন্য কি আমাকে 26 ঘন্টার ক্লাস করা লাগবে? তোরে কইলাম না আমি, তুই বাথরুমে বসে শেষ করবি। কিন্তু ভাই আপনার তো বোর্ডই নাই, লিখবেন কই? ঠিক নেবে, ঠিক ঠিক। আরেকবার কও বিসমিল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমরা একদম পেজ বাই পেজ শেষ করবো, ঠিক আছে? তো প্রথম পেজ থেকে তোমার মাত্র একটা লাইনই লাগবে। সেটা হইতেছে যে তথ্য প্রযুক্তি আমাদের পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষের জীবনধারাকেই কোনো না কোনোভাবে স্পর্শ করেছে। এই পেজ থেকে আর তেমন কোনো তথ্যই লাগবে না। এখন চলো আমরা দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজ থেকে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মাত্র দুইটা লাইন। সেটা হইতেছে গ্লোবাল ভিলেজ সম্পর্কিত। এখন গ্লোবাল ভিলেজের ধারণাটা দেয় কি? কানাডিয়ান দার্শনিক ম্যাকলুহান। আর তোমার গ্লোবাল ভিলেজ কাকে বলে? গ্লোবাল ভিলেজ হলো এমন একটা পরিবেশ বা সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ একে অপরের সাথে যোগাযোগ এবং সাহায্য সহযোগিতা করতে পারে। এর পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমাদের গ্লোবাল ভিলেজের ধারণা সম্পর্কিত উপাদানসমূহকে ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো আছে, যেরকম যোগাযোগ, শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি। তো চলো আমরা যোগাযোগ দিয়ে শুরু করি। যোগাযোগের মধ্যে আমাদের 4-5টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো গ্লোবাল ভিলেজের বা বিশ্বগ্রামের সর্বপ্রধান যেই ধারণা সেটাই হচ্ছে আমাদের যোগাযোগ। তার সাথে আমরা যোগাযোগকে দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে তোমার টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ। আর বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা বজায় রেখে তথ্যসমূহকে আমরা যাতে আদান প্রদান করতে পারি। আচ্ছা, এই ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের প্রধান যেই আমাদের সুবিধা সেটা কি? সেটা হচ্ছে আমাদের সময় এবং অর্থ দুটোই খুব সাশ্রয় হয়। তার জন্যই আমরা ইন্টারনেটের উপর নির্ভর করি। তারপরে রয়েছে আমাদের কর্মসংস্থান। কর্মসংস্থান থেকে আমাদের দুটো বিষয়কে পড়া লাগবে। একটা হইতেছে আউটসোর্সিং আর আরেকটা হইতেছে ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং কি? আউটসোর্সিং হইতেছে ধরো আমি একটা দেশে আছি, অন্য দেশে অন্য একটা নাগরিক বা প্রতিষ্ঠান আছে। এখন আমি আমার কাজের মাধ্যমে ওই দেশের নাগরিক বা প্রতিষ্ঠানটিকে সাহায্য করব। এটাই হইতেছে তোমার আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং কি? সাপোজ তোমার একটা কাজ দরকার, তুমি এখন অন্য দেশে বা দূরে আছো, কিন্তু আমি ওই কাজটা জানি। এখন আমি তোমাকে আমার ইচ্ছা মতো সাহায্য সহযোগিতা করবো। মানে এটা আমার যখন ইচ্ছা তখন তোমাকে সাহায্য করবো। অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমি তোমাকে খণ্ডকালীন বা আমার সুবিধা মতো সময়ে তোমাকে আমি সাহায্য সহযোগিতা করবো আমার কাজের মাধ্যমে। এটাই হচ্ছে তোমার ফ্রিল্যান্সিং। তবে ফ্রিল্যান্সিংয়ের কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা? এগুলো হইতেছে আমাদেরকে রাত জেগে কাজ করতে হয়, কারণ তুমি যেহেতু বা আমার প্রতিষ্ঠানটি যেহেতু বিদেশে রয়েছে, তাদের দেশের সময় এবং আমার দেশের সময় তো মিলতে নাও পারে। এবং দেখা যাচ্ছে যে আমার যখন দিন তখন তাদের রাত, আর তখন তাদের যখন দিন তখন আমার রাত। তাই তো আমার রাত জেগে কাজ করা লাগবে, এবং তার জন্য আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন থেকে আমাদের দূরে থাকা লাগবে, কারণ আমার দিনের বেলা ঘুমাই স্বাভাবিক, তাই না? আর তাছাড়াও আরও সমস্যা হইতেছে তোমার আমার যে কাজ এটা যথাযথ মূল্যায়ন না পাওয়া। এই মূল্যায়ন না পাওয়া এবং তোমার আত্মীয় স্বজন থেকে দূরে থাকা, এগুলো খুবই নেগেটিভ একটা দিক। তারপর আসো শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে আমাদের করোনার সময় সবচেয়ে বেশি এটার গুরুত্ব উপলব্ধি আমরা করতে পারছি। এখন করোনার সময়টা কি 2019 সাল? না, 2019 সালে আসলে শুরু হলেও করোনার যেই মহামারীটা সেটা দেখা গেছে 2020 সালে। তাহলে আমাদের 2020 সাল থেকে এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা শিক্ষার দিকটাকে অনেক বেশি উন্নত করেছি। তো এই যে শিক্ষার উপরে উন্নত করছি, এখন অনলাইন ক্লাস হয়েছে না করোনার সময়? করোনার সময় যে অনলাইন ক্লাস হয়েছে এগুলো কোথায় হয়েছে? এগুলোর জন্য আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের অ্যাপগুলো ব্যবহার করছি, এগুলোর মধ্যে কী কী আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই অ্যাপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হইতেছে তোমার স্কাইজুম, গুগল মিট, ওয়েবএক্স, ফেসবুক মেসেঞ্জার। ওয়েট, ফেসবুক এবং মেসেঞ্জার কিন্তু এখানে আলাদা না। এখানে আমাদের বইয়ের মধ্যে কমা দেয় নেই। যেহেতু কমা দেয় নেই, তাই ফেসবুক এবং মেসেঞ্জার দুটো মিলে একটা ওয়ার্ড। আমি যদি এমসিকিউতে ফেসবুক আলাদা দিই বা মেসেঞ্জার আলাদা দিই, তাহলে সেগুলো কিন্তু সঠিক উত্তর হবে না। এখানে ফেসবুক অ্যান্সার, ফেসবুক এবং মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার দুটো মিলে আসলে একটি ওয়ার্ড, বা একটি ওয়ার্ড না, একটি উত্তর আর কি। তারপর আছে হোয়াটসঅ্যাপ, ইমো। আমি জানি না ভাই ইমোর মধ্যে কে ক্লাস করছে। যে শ্রেণীকক্ষ বাদে অনলাইনে ঘরে বসেই শিক্ষা, এগুলোকে বলা হইতেছে ই লার্নিং। এবং ই লার্নিংয়ের সবচেয়ে যে খারাপ দিক সেটা হইতেছে মানবিক গুণাবলীগুলো এখানে অনুপস্থিত থাকে। তার জন্য কিন্তু অনেক দেশ এখন ই লার্নিংটি গ্রহণ করছে না। তবে বিভিন্ন ধরনের সরকারি কার্যক্রম, যেমন প্রশিক্ষণ কাজ বা প্রাতিষ্ঠানিক কোনো কাজ, আমরা কাউকে ট্রেনিং দিব
কাউকে আরও বেশি দক্ষ করে গড়ে তুলবো, সেই ক্ষেত্রে অর্থাৎ বড়দের জন্য স্পেশালি বড়দের জন্য এই কর্মক্ষেত্রগুলোতে প্রশিক্ষণের জন্য এই ই লার্নিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ছোটদের ক্ষেত্রে এটাকে এত ইফেক্টিভভাবে কোনো দেশ গ্রহণ করছে না। তারপর আসো টেলিমেডিসিন। টেলিমেডিসিন মানে হইতেছে তোমার আমি অনলাইনে তোমাকে চিকিৎসা প্রদান করবো, তুমি ঘরে বেশি চিকিৎসা পাবা। এখন চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আমাদের যে সকল ওয়েবসাইট বা সফটওয়্যারগুলো দরকার সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে মাবেন ক্লিনিক, ওয়েল, এমডি লাইভ ইত্যাদি। তবে এখানে মনে রাখবা ক্লিনিকের লাস্ট লেটারটা কিন্তু কিউ সি না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সঠিক রোগ নির্ণয় করার পূর্ব শর্ত কি সেটা ভালোভাবে আগে আইডেন্টিফাই করা। খুব ভালো হতো না যে আমাদের যে সকল রোগ আগে হয়েছে এইসব সবগুলার রেকর্ড আমরা একটা ওয়েবসাইটে সাজানোভাবে পাইতাম। এই যে সবগুলো রেকর্ড আমরা সাজানোভাবে পাইতেছি রোগের আগের, এগুলোকে বলা হয় ইলেকট্রনিক হেলথ কার্ড না রেকর্ড, অর্থাৎ ইএইচআর সংক্ষিপ্ত রূপ। এখন এই ইএইচআর তৈরি করার জন্য আমাদের কয়েকটা ওয়েবসাইট দরকার, যেগুলোর মধ্যে রয়েছে তোমার সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য আমি বলি থেরাপি, ইএইচআর এবং কেয়ার। এই তিনটা ওয়ার্ডের কোনো কিছু একটা পাইলেই ধরে নিবা ওইটা হচ্ছে তোমার ইএইচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরির জন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। এতক্ষণ ধরে ভিডিও দেখছো, আশা করি তোমার কিছুটা হলেও ভালো লাগছে বা উপকারে আসছে। আশা করি তুমি মিশন ভাইঙ্গেল এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে এবং এটাকে ফলো দিয়ে আসবে। এখানে আমরা অন্যান্য সাবজেক্ট এবং অন্যান্য চ্যাপ্টারগুলোকে আপলোড দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত সহিত দেখা যাক, এবং এর যে পিডিএফ এটা কিন্তু তোমরা সংযুক্ত পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা আসো গবেষণার জন্য কিন্তু অনেক দেশ প্রচুর পরিমাণে অর্থ বাজেট করে থাকে বা নিয়োগ করে থাকে, আমি জানি না সঠিক কী বলে, মেবি বাজেট করে থাকে। আর এই গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আগে দেখা গেছে একজন বিজ্ঞানীর রিসার্চ বা তার গবেষণা সম্পর্কিত ফলাফল অন্য একজন বিজ্ঞানী সহজে পেত না, কিন্তু বর্তমানে আমাদের ই জার্নালের মাধ্যমে অনলাইন থেকে কিন্তু একজন বিজ্ঞানীর গবেষণাপ্রাপ্ত ফলাফল এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো খুব সহজেই অন্য আরেকজন বিজ্ঞানী অনেক দূরের দেশে বসে থেকে ভালোভাবে দেখতে পারে এবং তার যে প্রয়োজন জিনিসগুলো দরকার গবেষণার জন্য সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারে। তারপর আসো অফিস। বর্তমান কিন্তু অনেকেই বাসায় বসে থেকে অফিসের কার্যক্রম পরিচালনা করে। এখন অফিসের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে সকল ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোর মধ্যে গুগলের কয়েকটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ডক্স, ড্রপবক্স ইত্যাদি। তারপর আমাদের বাসাবাড়িতে কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক উন্নত করা হয়েছে। যেমন বর্তমানে আমরা কিন্তু বাসায় বসে থেকে বলতে পারি এই ফ্যানটা স্যার, তারপরে দেখা যাচ্ছে কোনো একটা দিন হঠাৎ করেই ফ্যানটা অটোমেটিক চলা শুরু হলো। এরপর বললাম যে আমার আজকে আর কী দরকার সেটা ফ্রিজকে বলতে বললাম, ফ্রিজ আমাকে বলে দিল আজকে তোমার এই জিনিস দরকার, ফ্রিজে এই জিনিস নাই। এগুলোই মূলত আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে উন্নত করি। যদিও এই জিনিসগুলো বর্তমানে আমাদের দেশে বা আমাদের এত বেশি প্রচলিত হয় নাই, তবে এগুলো নিয়ে বিজ্ঞানীরা অনেক বেশি গবেষণা করছেন এবং শীঘ্রই হয়তো বা আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো, দেখতে পারবো এবং এগুলোর সুবিধাগুলো ভোগ করতে পারবো। অবশ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে তথ্য প্রযুক্তি সেটা হচ্ছে তোমার ই কমার্সের মাধ্যমে আমরা বর্তমানে অনলাইনে বসে আমরা বাসায় বসে থেকে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারি। এগুলোর মধ্যে আমাদের আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইটও আছে, যেমন bitbuy.com, alibaba.com, amazon.com ইত্যাদি। আর এই অনলাইনে লেনদেনের যে বিষয়টা সেটা হইতেছে তোমার ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইলেকট্রনিক লেনদেন। বর্তমান পৃথিবীর অন্যতম শক্তি কিন্তু তথ্য আমরা কীভাবে জানতে পারি? বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিখ্যাত কয়েকটা হইতেছে তোমার সিএসি, আল জাজিরা, বিবিসি, সিএনএন ইত্যাদি। এগুলো তোমার ওয়ার্ল্ড ওয়াইড বেশি পরিচিত। তারপর রয়টার্স ইত্যাদিগুলো আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের আন্দোলন বা ঐক্যমত খুব সহজে করে তুলতে পারি। যেরকম 2020 সালে বর্ণবৈষম্য আমেরিকাতে শুরু হয়েছিল, এটা কিন্তু পরবর্তীতে অনেক দেশে ছড়িয়ে যায় এবং অন্যান্য দেশেও এটা কার্যকর হয়। তবে এটা একটা খারাপ দিকও আছে, যেমন কোনো একটা গুজব খুব দ্রুত কিন্তু এর মাধ্যমে ছড়ায় যেতে পারে, তারপর মব সৃষ্টি হতে পারে ইত্যাদি, বিভিন্ন ধরনের খারাপ কাজও বা ফেক নিউজও ছড়ায় যেতে পারে। তারপর আসো বিনোদন এবং সাংস্কৃতিক বিনিময়। আসলে এর মাধ্যমে আমরা অন্য একজনের কালচার খুব ভালোভাবে জানতে পারতেছি, অন্য দেশের মধ্যে কী ধরনের ট্রেডিশনাল জিনিস আছে সেগুলো সম্পর্কে জানতে পারতেছি। তবে এরও কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা আছে। সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব ঐতিহ্য বা কালচার কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে হারিয়ে যায় বা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেছে। দেখা যেতেছে যে আমরা এতটাই বেশি অন্য একটা কালচারের প্রতি মিশে যাচ্ছি যে আমাদের নিজের কালচার সম্পর্কে আমরা ভুলে যেতেছি। তারপর আসলে আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে তোমার পৃষ্ঠা 11 থেকে শুরু হচ্ছে, যেখানে আসলে ব্যাখ্যা করা হয়েছে ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে। ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি আসলে কি? ভার্চুয়াল রিয়ালিটি হলো কৃত্রিম একটা পরিবেশ যেটা আমাদের কাছে বাস্তব বলে মনে হয়। এখন এই কৃত্রিম পরিবেশে আমাদের যেই বিশেষ দুটো জিনিসকে গুরুত্ব প্রদান করা হয় সেটা হচ্ছে শব্দ এবং স্পর্শ। আর এই ভার্চুয়াল রিয়ালিটির জন্য আমরা যে চশমা ব্যবহার করে থাকি, এই চশমাটাকে বলা হয়েছে তোমার HMD বা হেড মাউন্টেড ডিসপ্লে। আর এখানে কিন্তু বাস্তব তাকে ফিল করানোর জন্য আমরা চশমা বা হেলমেটের বাইরেও স্যুট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে থাকি। আর দূর থেকে
এটা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে বলা হয় টেলিপ্রেজেন্স। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল রিয়েলিটির বর্তমান জীবনে আমাদের প্রভাবটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে বিনোদনের ক্ষেত্রেই আমরা ভার্চুয়াল রিয়ালিটিকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তারপর আসে কোনো কিছু প্রশিক্ষণ। বর্তমানে দেখো বিমান চালনা করা, বিমান চালনা কিন্তু করাটা কিন্তু এত সহজ না। সো তোমাকে যখন আমি প্রথম ট্রেনিং দিতে যাব, সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই একটা বিমান দুর্ঘটনার শিকার হই, তাহলে আরেকটা 9/11 হয়ে যাবে। সেটা তো খুবই ভালো হবে না, মনে হয়। আচ্ছা, যাই হোক, তার জন্য বর্তমানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিমিউলেটেড এরকম অবস্থা তৈরি করা হইতেছে, যেখানে তুমি মনে হবে যে তুমি বাস্তবে বিমান চালাচ্ছ, এরকম পরিবেশ তোমাকে ফিল দেওয়া হয়। এটাই হচ্ছে তোমার এর প্রয়োগ ক্ষেত্র বলতে পারো। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খুব ক্ষুদ্র জিনিস, যেরকম আমাদের ডিএনএ কিন্তু খালি চোখে কখনোই দেখা সম্ভব না। তবে এটা সম্পর্কে ভালোভাবে স্টাডি করতে গেলে আমাদের কিন্তু এটা সম্পর্কে দেখার প্রয়োজন, আমাদের এটা সম্পর্কে ভালোভাবে গবেষণা করার প্রয়োজন। তার জন্য কিন্তু আমাদের এআই এটা ব্যবহার করা যায়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমরা এটার গঠন সম্পর্কে ভালোভাবে গবেষণা করতে পারি। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, শিক্ষা ক্ষেত্রে কিন্তু ডিএনএর গঠন আর চিকিৎসা ক্ষেত্রে ডিএনএর পর্যালোচনা, এটা কিন্তু মনে রাখতে পারবে, কারণ এটা দিয়ে কিন্তু এমসিকিউ প্যাস লাগিয়ে দিতে পারে। তারপর আসো সামরিক প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরি করে আমরা অ্যাকচুয়াল যে প্রিপারেশন সেটা সম্পর্কে আমরা প্রশিক্ষণ দিতে পারি। তবে এখানে একটা জিনিস কিন্তু আমাদের খুবই ভাবে মনে রাখতে হবে, সেটা হইতেছে বাচ্চাদের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব খুবই তীব্র এবং দীর্ঘস্থায়ী। তারপর আসো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক ব্যবহার। এখানে আমাদের মূলত মনে রাখতে হবে এই পর্যন্ত দুইটা বিপ্লব ঘটছে। একটা হইতেছে তোমার বাষ্পীয় ইঞ্জিন, আর একটা হচ্ছে তোমার বৈদ্যুতিক শক্তি প্রবাহ। বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে প্রথম বিপ্লব, আর বৈদ্যুতিক শক্তি প্রবাহের মাধ্যমে আমাদের দ্বিতীয় বিপ্লব সূচিত হয়েছে। তারপর আসো এআই। এআই আসলে জিনিসটা কি? এটা হইতেছে আমরা একটা সমস্যা দিব, এআই ওইটা ফাংশন বিচার বিশ্লেষণ করবে এবং আমাকে একটা আউটপুট দিবে। এর মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে সহজে সম্পাদিত করতে পারবো। আচ্ছা, এখন এই যে এআই, ওকে আমরা শেখাবো কীভাবে? শেখানোর জন্য কয়েকটা প্রক্রিয়া আছে। যেমন ধরো মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে সে নিজে থেকেই যে ব্যাপারগুলো শিখে নেবে। সেক্ষেত্রে সে নিজে ভুল করবে, আবার সেই নিজের ভুলগুলোকে সংশোধন করে আবার নিজেই শিখে নেবে। তারপর আসে তোমার রোবোটিক্স। রোবোটিক্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ব্যবহার করার মাধ্যমে রোবটকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। তারপর আসবা তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ কম্পিউটার আমাদের বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি বিভিন্ন ধরনের ভাষা আছে না, আমাদের ভাষাকে সে বুঝতে হবে, তার বুঝে প্রসেস করার মাধ্যমে আমাদের যে আউটপুট দেবে, এই যে আমাদের ভাষা বুঝতে পারার যে ক্ষমতা, এইটা হচ্ছে তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং। তারপর আসো কম্পিউটার ভিশন। আমরা যে দেখতে পাইতেছি কম্পিউটারকে দেখার মাধ্যমে যে বিভিন্ন ধরনের কাজ করার সক্ষমতা দেওয়া, এগুলো হচ্ছে তোমার কম্পিউটার ভিশন। আর আরেকটা হইতেছে তোমার স্পিচ প্রসেসিং। যেমন দেখতে তো পারলো, এখন আমার কথা তো তার বুঝতে হবে। এখন এই স্পিচ প্রসেসিং হইতেছে আমার কথা বুঝবে সে, এবং আমার কথা বুঝে প্রসেস করে আবার সে একটা আউটপুট দিবে। এই জিনিসটা শেখানো হইতেছে আমার স্পিচ প্রসেসিং। আমাদের এই যে স্মৃতি, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, এগুলো কীভাবে করতে পারি? আমাদের মস্তিষ্কের নিউরনের মাধ্যমে না? কম্পিউটারের ক্ষেত্রেও এইরকম ধরনেরই নিউরন টাইপ কিছু জিনিস তৈরি করা দেওয়া আছে, যার মাধ্যমে সে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারে। কম্পিউটারের এই সকল নিউরনকে বলতেছে পারসেপ্ট্রন। মনে রাখতে হবে এই নিউরনগুলো কিন্তু কৃত্রিম নিউরন। আচ্ছা, এই যে কৃত্রিম নিউরনগুলো আছে না, কৃত্রিম নিউরনগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, একে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এখন এই নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা মূলত কম্পিউটারকে একটা ফাংশন শেখাই, যার মাধ্যমে কোনো একটা সমস্যা আমি যদি তাকে দিই, সে এই ফাংশনটা ব্যবহার করে সমস্যাটাকে সমাধান করতে পারবে। এই নিউরাল নেটওয়ার্কে না তিনটা অংশ থাকে, একটা হচ্ছে তোমার ইনপুট, একটা হচ্ছে তোমার ফাংশন, আর আরেকটা হচ্ছে তোমার আউটপুট। এই যে ফাংশন আছে না, এখানে বিভিন্ন ধরনের লুকায়িত স্তর থাকে। এই লুকায়িত স্তরগুলো যত বেশি হয়, ও তত সূক্ষ্ম এবং সঠিক উত্তর আমাদেরকে দিতে পারে। এবং এই সূক্ষ্ম এবং সঠিক উত্তর যে দিতে পারে, এটা তাহলে কোনটার বিষয়ের উপর নির্ভর করতেছে? লুকায়িত স্তর সংখ্যার উপর। এখন এই লুকায়িত স্তর সংখ্যাকে যদি আমরা একটা না রেখে একাধিক রাখি, তখন ওইটাকে বলা হয় ডিপ লার্নিং। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যেমন সি বা C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সুডো ইত্যাদি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সবচেয়ে সফল ক্ষেত্র, সেটা হইতেছে তোমার এই মেশিন লার্নিং। মেশিন লার্নিংকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে তোমার সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড লার্নিংটা কি? সুপারভাইজড লার্নিংটা হইতেছে আমি মেশিনকে এমনভাবে শেখাবো যেখানে আমি প্রথমে তাকে কয়েকটা উদাহরণ দিব, এবং সেখান থেকে সে ভুল করবে, এবং ওই ভুলগুলোকে সংশোধন করার মাধ্যমে সে ঠিক করে আবার আমাকে ধীরে ধীরে সূক্ষ্ম রেজাল্ট দেওয়া শুরু করবে। যেরকম ধরো কতগুলো কুকুরের ছবি আমি তাকে দিলাম এবং বললাম যে এগুলো হচ্ছে কুকুর, এখন আমি মিক্সড করে আবার কতগুলো বিড়াল, পাখি বিভিন্ন ধরনের মিশিয়ে তাকে বললাম যে কোনগুলো কুকুর আমাকে বলো। এখন কতগুলো দেখে গেছে সে ভুল করবে, এখন আমি
যে তাকে বলে দেবো যে তুমি এগুলো ভুল করছো, ও ওইখান থেকে একটা শিক্ষা নেবে এবং পরবর্তীতে আমাকে সূক্ষ্ম রেজাল্ট দিবে। আর সুপারভাইজ লার্নিং আমি তাকে কিছুই বলে দেবো না, সে নিজে নিজে বুঝে দিবে। আমি তাকে কতগুলো যে ছবি দিলাম সে বুঝতে পারবে, আচ্ছা কুকুর বিড়াল সবগুলো চার পায়ে হাঁটে, কাছাকাছি আছে, তারপর গরিলা, তারপর মানুষ, মানে অন্যান্য জিনিসগুলোর সাথে সে ম্যাচ করা ট্রাই করবে। আচ্ছা আচ্ছা নিজে নিজে শেখার চেষ্টা করবে আর কি, যে কার সাথে কি মিল, এরকম প্রাণীর বিভিন্ন ধরনের মিলগুলো সে শিখবে। আর রেইনফোর্সমেন্ট হইতেছে আমি তাকে কতগুলো জিনিস বলবো, নিয়ে দেখ এতগুলো ছবি দিয়ে দিলাম, এখন তোমার বল যে কোনটা ভুল। সে প্রথমে পুরোটাই ভুল করবে, অনেক বেশি ভুল করবে। তবে আমি তাকে বলে দিলাম যে না এটা হয় নাই, এটা হয়েছে, এটা হয় নাই, এটা হয়েছে, এভাবে বলে দেওয়ার মাধ্যমে যে এটা সঠিক, এটা হয় নাই, ধীরে ধীরে সে নিজের সূক্ষ্মতা অর্জন করবে। সে এইটাকে বলে দিচ্ছে আমার রিইনফোর্সমেন্ট। অর্থাৎ ধর আমি তাকে কতগুলো ছবি দিয়ে দিলাম, আমি তাকে বললাম কোনটা পুকুরের ছবি, সে তো জানি না কোনটা পুকুর, তাই সে প্রথমে দেখা গেল ভুল করলো, দ্বিতীয় ভুল করলো। তবে ধীরে ধীরে আমি যখন একটা সে দিবে সঠিক, তখন সে বলবে আচ্ছা আচ্ছা এটা তাহলে কুকুর। এভাবে ধীরে ধীরে সে ভুলগুলো থেকে সে সঠিক জিনিসটাকে আয়ত্ত করে নেবে বা সঠিক জিনিসটাকে শিখে নেবে। এবং এইসব বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাপ, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের কিছু বের হয়ে গেছে। অলরেডি আমরা এগুলোর সুফল ভোগ করতেছি, যেমন চ্যাটজিপিটি, গুগল বার্ড, মাইক্রোসফট কোপাইলট, তারপর তোমার জিমিনি, তারপর ডিপসিক ইত্যাদি। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিন্তু ডিপসিক খুবই ভালো কার্যকর। তারপর টপিকটি হচ্ছে আমাদের রোবোটিক্সের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে আমাদের বিদ্যুৎ সংযোগ লাগবে এবং কয়েকটা দক্ষ মানুষ লাগবে যারা এই রোবোটিক্সটাকে ভালোভাবে চালাতে করতে পারবে এবং পরিচালনা করতে পারবে। আর এই রোবোটিক্সের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারি, যেমন ঝুঁকিপূর্ণ কাজ, রান্নাবান্নার কাজ, বিভিন্ন ধরনের অন্যান্য কাজ করতে পারি। এবং আশা করি ভবিষ্যতের মধ্যে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা রোবোটিক্সের মাধ্যমে অনেক বিভিন্ন ধরনের কাজগুলি সম্পাদন করতে পারবো। এর মধ্যে রয়েছে বিপজ্জনক কাজ, যেগুলো তোমার বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত করা হয়। তারপরে হইতেছে তোমার শিল্প কারখানায় প্যাকিং, তারপর অন্য যে কাজ করা হয়। এখানে মনে রাখতে হবে শিল্প কারখানায় আমাদের জাস্ট প্যাকিং, ঠিক আছে, কারণ সামনে আরেকটা জিনিস আমরা দেখতে যেতেছি। তারপরে তোমার বিভিন্ন ধরনের একদম সূক্ষ্ম কাজ, যেমন মাইক্রোপ্রসেসর, এখানে কাজ করাতে হবে না এত সূক্ষ্ম, যেগুলো মানুষের দ্বারা আসলে সম্ভব না। এগুলো আসলে আমরা রোবোটিক্সের মাধ্যমে সম্পাদন করে থাকি। মনে রাখতে হবে আমরা রোবোটিক্স কিন্তু ঘরোয়া কাজেও ব্যবহার করি। তারপরে আমাদের আইওটি, এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ ইন্টারনেটের সাথে বিভিন্ন কিছুর সংযোগ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এমসিকিউতেও আসে। আর এই আইওটি, এটা 5G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকে এটা অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ইউজ করা হইতেছে। 2023 সালে ইন্টারনেট সংযুক্ত বিভিন্ন ডিভাইস অর্থাৎ আইওটি এর ডিভাইসের সংখ্যা ছিল প্রায় তোমার 15.9 বিলিয়ন। 2030 সালে 32.1 বিলিয়ন সংখ্যাতে উন্নীত হওয়ার ধারণা করা হচ্ছে। এটা আসলে আইওটি আসলে বিভিন্ন ধরনের সংযোগ, ডিভাইসের সংযোগ, যেরকম ধরো আমার বাসার ফ্রিজে কোনো কিছু একটা শর্ট আছে, ফ্রিজ আমাকে মেসেজ পাঠিয়ে দিবে মোবাইলে যে দেখো তোমার ফ্রিজে ডিম নাই, তোমার ফ্রিজে দুধ নাই, এই নাই জিনিস নাই, আমার ফ্রিজে পুরোটাই খালি চাল, মানে এইসব বিভিন্ন কিছু আমাকে বলে দিবে। অর্থাৎ আমরা এই যে ফ্রিজ ডিভাইসটাকে আমরা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে আমি সুফল ভোগ করতেছি। আমার কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা নাই, কোন জিনিসটা আছে, কোন জিনিসটা ভবিষ্যতে লাগতে পারে, এগুলো সম্পর্কে ধারণা আমি আগেই পেয়ে যেতেছি ইন্টারনেটের মাধ্যমে। তারপর আসলে মহাকাশ অভিযান হইতেছে তোমার মহাকাশচারী ছাড়াই কোনো একটা মহাকাশ যান, সাপোজ আমাদের ভবিষ্যৎ থেকে 100 কিলোমিটার প্লাস, এটা কিন্তু সংখ্যার গুরুত্বপূর্ণ। 100 কিলোমিটার প্লাস উপরে গেলেই যে অভিযান সম্পন্ন করে সেটাকে বলা হইতেছে মহাকাশ অভিযান। এখন মহাকাশ অভিযান কিন্তু অনেকগুলো সম্পন্ন করা হয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা হলো 57, 61, 69, 71, 81। যেখানে তোমার প্রথমটা হইতেছে যে স্ফুটনিক, তারপর হচ্ছে মানুষ নিয়ে যাওয়া, তারপর হচ্ছে চাঁদে অবতরণ, তারপর হচ্ছে মার্স, তারপর হচ্ছে তোমার স্পেস স্যাটেলাইট। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে মহাকাশ যানগুলোর বেগ খুবই বেশি হওয়া লাগে, যেটা প্রায় তোমার বায়ুতে শব্দের বেগেরও প্রায় 8 গুণ বেশি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবং এই যে স্যাটেলাইটগুলো আমরা পাঠাই, এগুলো কিন্তু আমাদের পৃথিবীর ঘূর্ণনের সাথে একদম সমান হওয়া লাগবে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি সমান হওয়া লাগবে, মানে 24 ঘন্টা। এই জন্য একটা স্যাটেলাইটকে প্রায় ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে থাকা লাগে, যেগুলোকে আমরা বলতেছি জিও স্টেশনারি স্যাটেলাইট। এবং জিও স্টেশনারি স্যাটেলাইট কিন্তু আমাদের যোগাযোগ করার জন্য, এইভাবে টেলিকমিউনিকেশনের জন্য অন্যতম প্রধান শর্ত। তা না হলে যদি এগুলো ভূস্থির স্যাটেলাইট বা উপগ্রহ না হয়, তাহলে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো না। ভূস্থির বলা হয়েছে কারণ এটা আমাদের সাথে মনে হচ্ছে যে স্যাটেলাইটটা নড়তেছে না, কারণ এটা আর আমাদের পৃথিবীর পর্যায়কাল প্রায় একই সমান। সাপোজ এটা পৃথিবী এভাবে ঘুরতেছে, স্যাটেলাইটটা এভাবে ঘুরতেছে, মানে আমরা দেখেছি যে স্যাটেলাইটটা আসলে নির্দিষ্ট স্থানে আছে। এটাকে আমরা বলতেছি জিও স্টেশনারি স্যাটেলাইট। 2018 সালের 12 মে কিন্তু আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এবং এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা হতেছে আমাদের গাজীপুরের জয়দেবপুরে এবং রাঙামাটির বেতবুনিয়ায়। এখানে গাজীপুরের হচ্ছে তোমার মেইন কেন্দ্র এবং রাঙামাটির বেতবুনিয়াটা হচ্ছে তোমার বিকল্প হিসেবে রাখা হয়েছে। তারপর আসলে আইসিটির উৎপাদন ব্যবস্থা। আইসিটির উৎপাদন ব্যবস্থা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে CAD এর মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন।
যার মাধ্যমে আমরা খুবই সূক্ষ্ম নকশাগুলোকে সম্পাদন করতে পারি। তারপর আসে সামরিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি অনেক বেশি ভূমিকা পালন করে যেতেছে, বিশেষ করে বর্তমানে যে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সবচেয়ে বর্তমানে যে জিনিসটা ব্যবহার করতেছে সেটা হইতেছে আমার ইউএভি, অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল, ইউএভি। আর তার সাথেও এই যে তথ্য প্রযুক্তি, এর মাধ্যমে কিন্তু আমরা রাডার এবং অন্যান্য জিনিসগুলোর মাধ্যমে আমরা আগে থেকে বুঝতে পারতেছি যে প্রতিপক্ষ আমাদের কখন আক্রমণ করতে পারে, কখন অ্যাটাক করতেছে, কখন কোন জিনিসগুলো ঘটতেছে। এর মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারি। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমরা তো জানোই, আমরা আমাদের সৈনিকদেরকে ভালো পরিমাণে প্রশিক্ষণ দিতে পারি। তাছাড়া আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হইতেছে, তারপর ইলেকট্রনিক জ্যাম ব্যবহার করা হইতেছে, যার মাধ্যমে আমাদের প্রতিপক্ষের বিভিন্ন ধরনের বোম বা অন্যান্য ধরনের ইউএভি বা যাই হোক, ওগুলোকে আমরা জ্যাম করার মাধ্যমে ওইগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারতেছি। তারপর আসবো বায়োমেট্রিক জিনিসটা কি? বায়োমেট্রিক হচ্ছে আমাদের কোনো কিছু একটা ব্যবহার করে আমাদেরকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। মানে আমি যে একটা ব্যক্তি, আমাকে আলাদাভাবে শনাক্ত করা যাবে। এখন এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে তোমার শারীরবৃত্তীয়, আর একটা হচ্ছে তোমার আচরণিক। এখন শারীরবৃত্তির মধ্যে অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে তোমার সাপোজ হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, তারপর হাতের রেখা, তারপর হচ্ছে তোমার চোখের আইরিশ, তারপর হচ্ছে তোমার ডিএনএ। এগুলো পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা, এটা হচ্ছে তোমার শারীরবৃত্তিক। এখানে কিন্তু মনে রাখতে হবে সবগুলো সহজ হলো ডিএনএ তোমার দেখে মনে হতে পারে যে না, ডিএনএ তো অনেক বড়, ফিঙ্গারপ্রিন্টটা চাপ দিলে হয়ে যায়, হাতের রেখা তো এইভাবে চাপ দিলাম, প্রেস করলাম, হয়ে গেলো। আইরিশ, তারপর মুখমণ্ডলের অবয়ব, এগুলোর মাধ্যমে সহজ। ডিএনএটা মনে হয় অনেক বড়, এটা মনে হবে না, এমসিকিউতে পেস্ট লেগে যেতে পারে। এখানে কিন্তু ডিএনএটা মনে রাখতে হবে। আর আসলে তোমার আচরণিকের ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের সাপোজ আমার গলার স্বর বা অনেক কিছু, মানে তারপর আমাদের হাতের রেখার গতি, টাইপিং স্পিড, তারপর আমাদের স্বাক্ষর হাতের গতি ইত্যাদি বিবেচনা করে আমাদেরকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। তবে এক্ষেত্রে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে বা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কারণ দেখা যাচ্ছে আমার ঠান্ডা লাগলো, গলার স্বর মিলল না, সেক্ষেত্রে আমাদেরকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে সে ব্যর্থ হবে। তারপর আসে আমাদের বায়োইনফরমেটিক্স হচ্ছে আমাদের জীববিজ্ঞানের যে বিশাল শাখা, এটাকে সংরক্ষণ এবং সঠিকভাবে পরিচালনা করা। এর জন্য মূলত এই শাখাটা রয়েছে, এবং এই শাখার মধ্যে আমাদের বিশেষ কয়েকটি সাবজেক্ট ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে তোমার পরিসংখ্যান, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, গণিত এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। এগুলো কিন্তু এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা, এই বায়োইনফরমেটিক্স কিন্তু কয়েকটা স্পেসিফিক ক্ষেত্র, যেমন প্রোটিন সিকোয়েন্স, ডিএনএ সিকোয়েন্স, তারপর জীবাণু ধ্বংস করা, জীবাণু অস্ত্র তৈরি, তারপর মলিকুলার মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে এই স্পেসিফিক জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেইন জিনিসটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসটাকে বাড়াইতে হবে বা আমাদের চাহিদার জন্য এটাকে ইউজ করা। অর্থাৎ এর মাধ্যমে আমরা ডিএনএর কোনো কিছু একটা অংশ কাইটা নিয়ে আমাদের প্রয়োজনীয় ডিএনএ লাগায় আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে নিয়ে নেব। এর মাধ্যমে আমরা মূলত বিভিন্ন কিছুকে বৃদ্ধি করে থাকি, যেমন ফসল ফলাদি বৃদ্ধি করে থাকি, কাঙ্ক্ষিত জিন নিয়ে থাকি। যেমন তারপরে ডায়াবেটিস রোগীদের জন্য ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিন তৈরি করে থাকি। অর্থাৎ এগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের তোমার গরু, ছাগল, এগুলোর প্রোটিন বা মাংস পরিমাণ বৃদ্ধি করে থাকি। মূলত এর মাধ্যমে আমরা বিভিন্ন কিছু বৃদ্ধি করে থাকি। তোমরা জাস্ট এই আমরা রাখবা, বিভিন্ন কিছু বৃদ্ধি করে থাকি এবং ইনসুলিন হরমোন তৈরি করে থাকি। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে আসলে তুমি খুঁজবা বৃদ্ধি অথবা ইনসুলিন হরমোন, এই দুটো খুঁজো, শেষ, এমসিকিউ হয়ে গেছে। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের আরও কিছু প্রয়োগ ক্ষেত্রে আছে, যেমন বাংলাদেশের বিড়ি, এটা কিন্তু বর্তমানে কিন্তু একটা বেগুনি পার্পল কালারের রাইস উৎপাদন করছে, যেটা কিন্তু বর্তমানে বিদেশেও এবং অন্যান্য দেশগুলোতে বেশ সুনাম অর্জন করতেছে। তাছাড়া বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেছে, যা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতেছে। তাছাড়াও আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু কিছু ক্ষতিকর দিক আছে বা অসুবিধা আছে, যেমন এর মাধ্যমে আমাদের ক্ষতিকর ভাইরাস তৈরি হয়ে যেতে পারে, যেটা আমাদের নিরাময় করা খুবই কঠিন হতে পারে। তারপর তোমার বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য তৈরি হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন দক্ষ জনবল, এগুলো সবসময় নাও পাওয়া যেতে পারে। তারপর দেখা গেছে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি, এবং এই জিনিসটা আসলে অনেক ব্যয়বহুল, সো সব সময় আসলে অ্যাপ্লাই করা নাও যেতে পারে। তারপর আসলে ন্যানো টেকনোলজি মানে হচ্ছে 10⁻⁹ মিটার। এখন এই ন্যানো টেকনোলজি আসলে আমাদের কীভাবে ব্যবহার করি? ন্যানো টেকনোলজি মূলত আমাদের কোয়ান্টাম বিটের মাধ্যমে ব্যবহার করা হয়, যেখানে আসলে আমরা দুইভাবে ন্যানো টেকনোলজিকে ব্যবহার করতে পারি। এক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে বড় জিনিস বানানো, অথবা বড় জিনিসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানানো। এই ন্যানো টেকনোলজির কিন্তু অনেক ব্যবহার রয়েছে, যেরকম খেলাধুলার ক্ষেত্রে টেনিস বল, এগুলোর তোমার স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য। তারপর খাদ্যের মধ্যে আছে তোমার খাদ্য প্যাকেটিং, খাদ্যজাত দ্রব্যের প্যাকেটিং। একটু আগে কিন্তু আমরা বলেছিলাম, সেখানে কিন্তু আমাদের ছিল রোবোটিক্স জাস্ট প্যাকিং, কিন্তু এখানে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে এটা হবে খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু কিন্তু পেস লাগাই দিতে পারে, এটা কিন্তু অনেক হয়তো বা আসছেও। তারপরে আসলে তোমার বিভিন্ন ধরনের কম্পিউটারের সম্পর্কিত যে ইলেকট্রনিক সার্কিটগুলো আছে, এগুলো কিন্তু খুবই ছোটো হয়, এগুলোর জন্য ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। তারপর তোমার চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্জারির যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিস ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়, যার মধ্যে রয়েছে এনজিওগ্রাম, তারপর তোমার ইসিজি, ইটি ইত্যাদি বিভিন্ন ধরনের আধুনিক যে চিকিৎসাগুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়।
তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যেমন অনেক ভালো কাজ করি, তেমনি অন্যায় এবং অনৈতিক কাজও কিন্তু অনেকে করে চলেছে। যার মধ্যে তোমার অনৈতিক কাজগুলোকে আমরা কয়েকটা ভাগ করতে পারি, যেমন স্প্যামিং, ফিশিং, হ্যাকিং, সফটওয়্যার প্যারেসি ইত্যাদি। এর মধ্যে আমাদের যেই হ্যাকিং মানে হচ্ছে তোমার অজান্তে আমি তোমার জিনিস ব্যবহার করতেছি বা তোমার আইডি প্রোফাইলে আমি ঢুকতেছি এবং তার নিয়ন্ত্রণ আমি নিজে নিয়ে নিতে পারতেছি। আর স্প্যামিং মানে হতেছে তোমাকে আউটফল মেসেজ, ইমেল এসব পাঠানোর মাধ্যমে তোমাকে আমি এই ওয়েবসাইটগুলোকে ঢুকাইতেছি এবং আমার আকাম সম্পূর্ণ করে ফেলতেছি। আর তারপরে হচ্ছে তোমার ফিশিং মানে হচ্ছে খুবই সূক্ষ্ম। এর মাধ্যমে তুমি একটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইটকে ধারো ইউজ করো। এখন ওই ওয়েবসাইট হয়ে আমি তোমাকে একটা লিঙ্ক পাঠাইলাম, তুমি বিশ্বাস করে ঢুকে গেলা এবং আমার ফাঁদে পড়ে গেলা। এই জিনিসটা হচ্ছে তোমার ফিশিং, অর্থাৎ তোমার বিশ্বাসকে নিয়ে খেলবো, এটা হচ্ছে তোমার ফিশিং। আর স্প্যামিং হচ্ছে তোমার বিশ্বাস না। এক্ষেত্রে আমি তোমাকে অনৈতিক জিনিস বা খারাপ বলতে তোমার যেটা আসলে আসার কথা না ওইসব মেসেজ পাঠাবো। সাপোজ তোমাকে আমি মেসেজ পাঠালাম, তুমি 3 কোটি টাকা পাইতেছো ফ্রিতে, তুমি নাকি লটারি দিচ্ছ, অথচ তুমি লটারির টিকিটই কিনো নি। তুমি তো ভাই লোভে পাড়া দিয়ে দিছো এবং আমার ওই যে ফাঁদে পাড়া দিতেছো, ওই জিনিসটা হচ্ছে তোমার স্প্যামিং। আর ফিশিং সাপোজ হচ্ছে তোমার দারাজ থেকে তুমি অনেক কিছু কিনো। আমি এখন দারাজের মতো আমি একটা জিনিস বানাইয়া একটা ওয়েবসাইট তৈরি করে তোমাকে আমি একটা লিঙ্ক পাঠালাম। এখন তুমি মনে করলো আরে দারাজের জিনিস নিশ্চয় কোনো অফার আছে, তুমি চাপ দিলা, খাইলাম। আর ওইটা হচ্ছে তোমার ফিশিং। আর হ্যাকিং হতেছে তুমি কিছু জানো না, আমি তোমার আইডিতে ঢুকে তোমার নিয়ন্ত্রণ করতেছি, তোমার আইডির বিভিন্ন কিছু আমি নিজে নিয়ন্ত্রণ করতেছি। এটাই হচ্ছে তোমার হ্যাকিং। তারপর হচ্ছে তোমার ওয়েবসাইট পাইরেসি। এগুলো হইতেছে আমি কোন একটা জিনিস অনেকভাবে ইউজ করবো। এগুলোর মধ্যে বিজনেস সফটওয়্যার এলিয়েন্স নামক একটা সংস্থা বলছে বর্তমানে ব্যবহৃত প্রায় 36% এরকম সফটওয়্যার প্রায় তোমার পাইরেসি করা বা সফটওয়্যার পাইরেসি মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আসো প্লেজিয়ারিজম মানে হচ্ছে আমি অন্য একটা জিনিস কপি করে আমি নিচে নামে চালাই দিলাম। এটা বাংলা হচ্ছে কুম্ভিলক বৃত্তি। প্লেজিয়ারিজমকে আমি কিন্তু অনেকভাবে ভাগ করতে পারি, যেগুলো হচ্ছে তোমার ক্লোন, রিমিক্স, হাইব্রিড, ফর এরর, রিসাইকেল, এগ্রিগেটর, রিটুইট। এগুলোর মধ্যে তোমার বিভিন্ন আমি একটা ভালো করে ব্যাখ্যা দিয়ে যাই, যেগুলো পড়লে আশা করি তোমার 100% কমন হয়ে যাবে ইনশাল্লাহ। যেগুলোর মধ্যে ক্লোন মানে কি? ক্লোন হচ্ছে তোমার আমি তোমার একটা জিনিস আমি আমার সম্পূর্ণ নিজের। তারপর আসো রিমিক্স হচ্ছে আমি কতগুলো জিনিস থেকে নিয়ে আমি এটা নিজের নাম চালাই দিলাম, এটা হচ্ছে তোমার রিমিক্স। আর হাইব্রিড হচ্ছে তোমার বা অন্যজনের কোনো একটা জিনিস এটাই আমি নতুন করে উদ্ধৃতি না দিয়ে নিজেই লেখা। মানে সাপোজ ধরো আমি তোমার থেকে একটা জিনিস নিলাম, আমি তো এটা বলবো যে এটা আমি তোমার থেকে নিছি। ধরো তোমার নাম সাইদ, আমি সাইদ থেকে নিছি, কিন্তু আমি এটা বললাম না, আমি যেটা তোমার থেকে নিলাম এরপর এটা চালাই দিলাম আমার নামে। এখন আমি খুবই সূক্ষ্মভাবে কাজটা করছি যাতে এটা ধরা না পড়ি বা ধরা পড়া না যায় বা বোঝা না যায়। এটা হচ্ছে তোমার হাইব্রিড। তারপর আসো রিসাইকেল হইতেছে আমি একটু যে উদাহরণগুলো দিলাম এর মধ্যে আমি একটা আকাম করছি এবং আমারটাই আমি আবার কপি করছি। আমারটা আমি কপি করার মাধ্যমে আরেকটা ভালো করতেছি। মানে এখন আমার যে নতুন আরেকটা ছাড়লাম এটা কিন্তু আমার অন্যদেরটা কপি করা না, এটা আমার আগেরই নকল করাগুলোর কপি করা। এটা বুঝতে পারছো? মানে আমি আগে নকল করে কয়েকটাগুলো বানাইলাম এবং এইটাকে কপি করে আমি আবার নতুন একটা জিনিস বানাইলাম। এটা হচ্ছে তোমার রিসাইক্লিং। আর ফোর কি? এটা হচ্ছে মূলত আমি আগে কোনগুলো থেকে আমি বানানোর পরে দেখলাম এগুলো ভুল বা ভুয়া প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে তোমার মূলত 404 এরর। আর বাকিগুলো তেমন আসে না, কখনই প্রায় আসে না, ইনশাল্লাহ এগুলোর মধ্যেই আসবে। এখন প্লেজারিজম শনাক্ত করার জন্য কিন্তু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন হামারলি, প্লাজিয়ারিজমা, হুইল বট, জিরোজিবি ইত্যাদি। প্লেজারিজমের কিন্তু অনেকগুলো সমস্যা হয়, যেমন আমি একটা জিনিস বানালাম, আমি এর যথাযথ মূল্যায়ন পেতেছি না। এর জন্য দেখা যাচ্ছে ভবিষ্যতে আমি কোনো কিছু একটা নতুন করে লেখা বানানোর জন্য আর আগ্রহ প্রকাশ করবো না। এক্ষেত্রে এগুলো কিন্তু খুবই নেতিবাচক প্রভাব ফেলে। যারা আসলে সঠিক যে যোগ্যতা রাখে সেগুলো তারা আসলে আর আগ্রহটা হারাই ফেলে আসলে। আর বাংলাদেশে কিন্তু প্লেজিয়ারিজমের কোনো আইনই নেই। বাংলাদেশে কপিরাইট আইন আছে, তবে প্লেজিয়ারিজমের জন্য কোনো আইন নাই। প্লেজারিজম কিন্তু অনেকটা চৌর্যবৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত, এটাও কিন্তু মনে রাখা লাগবে, কারণ এটা আমি চুরি করে আরেকজনটা ব্যবহার করে নিজে নামে চালাই দিতেছি। সো ইটস কাইন্ড অফ চুরি বা চৌর্যবৃত্তি, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। বাংলাদেশে 2006 সালের 57(1) ধারা অনুযায়ী আমি যদি কোনো ভুয়া বা এরকম হাবিজাবি নিউজ বা অশ্লীল জিনিস ছড়াই ফেলাই, তাহলে তার জন্য কিন্তু প্রায় তোমার 1 কোটি টাকা অর্থদণ্ড এবং 10 বছরের জন্য জেল জরিমানা হতে পারে। এই পর্নোগ্রাফি আইনে বলা আছে কেউ যদি মোবাইল এগুলো সরবরাহ করে তাহলে 2012 নীতি অনুযায়ী সে প্রায় 5 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। আর 2018 সালে কিন্তু আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়। বর্তমানে এত উন্নত হয়েও আমাদের অনেকগুলো ভালো ভালো এবং বড় বড় কোম্পানি কিন্তু তারা বিভিন্ন খারাপ কাজে, অনৈতিক কাজে আমাদের তথ্যগুলোকে ব্যবহার করে থাকে। আমরা একটু আগে কিন্তু আমরা জেনেছি যে বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হইতেছে আমাদের তথ্য। এই তথ্যগুলোকে ব্যবহার করে ফেসবুক একবার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল। হোয়াটসঅ্যাপ বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য প্রায় ওকে 110 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ফাঁকি দেওয়ার জন্য 2016 সালে অ্যাপল কোম্পানিকে 14.5 বিলিয়ন ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাজনের বিরুদ্ধে কিন্তু জার্মানিতে অলরেডি তদন্ত চলতেছে। এই যে এত সব বিপ্লব, এই বিপ্লবকে মূলত 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের দ্বারা তোমার প্রকাশ করা হয় এবং বর্তমানে কিন্তু আমরা 5ম বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তির কিন্তু অনেক নেতিবাচক প্রভাবও আছে।
যেমন রাশিয়ান নাগরিকের আবিষ্কৃত গেমের কারণে কিন্তু অনেক ছেলে মেয়ে মৃত্যুর কোলে ঢলেও পড়েছে। তারপর দেখা গেছে বর্তমানে আমরা মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসগুলোকে প্রয়োজনীয় বেশি ব্যবহার করছি এবং সময় নষ্ট করতেছি, যার জন্য আজকাল অনেকেই এতে আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে। তারপর আসো ইন্টারনেটকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো পাই, এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, ই গভর্নেন্স, ই লার্নিং, ই পর্চা ইত্যাদি। এর মধ্যে তোমার কয়েকটা আমি বলি। এগুলোতে আমরা ই গভর্নেন্স হচ্ছে আমরা আগে শিখি নাই, ই পর্চা আগে শিখি নাই, বাকিগুলো প্রায় আমরা আগেই শিখেছি। ই গভর্নেন্স হচ্ছে তোমার সরকারি বিভিন্ন ধরনের কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে যে সেবা প্রদান করে। এই যে সরকারি কার্যক্রমগুলো আমরা ইন্টারনেট থেকে সহায়তা বা সেবা পেয়ে থাকি, সরকারি সেবাগুলোকে পেয়ে থাকি ইন্টারনেটের মাধ্যমে বলা হয় ই গভর্নেন্স। আর তোমার ই পর্চা হইতেছে আমাদের যে বাংলাদেশের জায়গা জমি, এটা কিন্তু অনলাইনে জয়ী করা বা দেখা বিভিন্ন ধরনের একদম কোথায় কি আছে, কোন জায়গায় কার জমি, কোন জায়গায় কার দাগ, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জমি সংক্রান্ত বিষয়গুলো, এগুলো জানতে পারি আমরা ইন্টারনেট থেকে। এগুলোকে বলতেছে তোমার ই পর্চা। বাংলাদেশ যেভাবে উন্নতির দিকে এগিয়ে যেতেছে, তার মধ্যে বলা হয় আগামী যে উন্নয়নশীল 11টা দেশ, এর মধ্যে বাংলাদেশ হইতেছে একটি দেশ। বর্তমানে কিন্তু মেড ইন বাংলাদেশ খচিত ল্যাপটপ অলরেডি আফ্রিকাতে রপ্তানি শুরু হয়ে গেছে, এবং তার সাথে সাথে বর্তমানে বাংলাদেশের যে ডেটা সেন্টার, এটাকে 750 টেরাবাইটে উন্নীত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যেখানে জমা থাকে বা ডেটা সেন্টার আর কি, সেটার সক্ষমতা আর কি 750 টেরাবাইটে উন্নীত করা হয়েছে। এছাড়াও আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে, যেমন গাজীপুরে আছে, তারপর তোমার যশোরে আছে শেখ হাসিনা পার্ক, তারপর যে আইটি ট্রেনিং সেন্টার চট্টগ্রাম ইত্যাদি বিভিন্ন অঞ্চলেও আরও বিভিন্ন ধরনের আইটি সম্পর্কিত পার্ক বা বিভিন্ন ধরনের প্রজেক্ট শিল্প সংশ্লিষ্ট প্রোগ্রাম চলমান রয়েছে। তারপর স্টার্ট আপ কালচার। বর্তমানে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা কীভাবে তাদের ব্যবসাকে বড় করতে পারে, গড়ে তুলতে পারে, তার জন্য কিন্তু স্টার্ট আপ কালচার তৈরি হয়ে গেছে অলরেডি। এবং তারপর আসে তোমরা ক্যাশলেস বাংলাদেশ, মানে আমাদের টাকা এখন কিন্তু টাকা হারিয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, বৃষ্টিতে ভিজে যেতে পারে বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য 2041 সালের মধ্যে আশা করা হচ্ছে বাংলাদেশ ক্যাশলেস বাংলাদেশে পরিণত হবে, যার মাধ্যমে আমরা তখন আর কাগজের টাকা ইউজ করবো না, কিউআর কোড বা অন্য কোনো মাধ্যমে লেনদেন করতে পারবো। এবং দেশে উন্নয়নের জন্য প্রায় দেশের উপজেলা পর্যায় পর্যন্ত বাংলা গভর্নমেন্ট এবং ইনফো সরকার 2 প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এবং এর মাধ্যমে আশা করি চ্যাপ্টার 1-এর আর তোমার কিছু বাকি নেই, তোমার প্রায় 26 ঘন্টা 26 মিনিটে ফুল চ্যাপ্টার কমপ্লিট। আশা করি তোমার সিকিউ এমসিকিউ কোনো কিছুই বাদ যাবে না, এবং পড়তে আমরা চেষ্টা করবো যে অন্যান্য চ্যাপ্টারগুলো এভাবে দেওয়ার। অবশ্যই সেটা তোমাদের উপর নির্ভর করছে।